নিজের মনকে প্রশ্ন করো, কে না বাসে ভালো? গল্প বলতে গল্প শুনতে সবাই বাসে ভালো। গল্প জোগায় হাসি, গল্প ঘোচায় ক্লান্তি, গল্প দেখায় স্বপ্ন, আর গল্প শুনেই শান্তি। তাই বলে সারাদিন ধরে সব কাজ ফেলে নাই বা শুনলে গল্প, তবে মন মেজাজ থাকবে ভালো যদি নিয়মিত শোনো অল্প। হ্যাঁ বন্ধুরা, আমি নয়নাংশু আবারও তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। দ্য ভয়েস এন্টারটেনমেন্ট চ্যানেলে আজকের পর্বে তোমাদের শোনাতে চলেছি আশাপূর্ণা দেবীর লেখা একটা অসাধারণ ছোট গল্প, স্বপ্নভঙ্গ। আসলে এই গল্পটা এতটাই সুন্দর যে তা তোমাদের শোনাবার বাসনা বা লোভ অনেক দিন ধরেই মনের মধ্যে দানা বেঁধেছিল, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে তাহার ঠিক সম্ভব হয়ে উঠছিল না। বেশ কিছুদিন চেষ্টার পর অবশেষে তা তোমাদের সামনে হাজির করতে পেরে খুব ভালো লাগছে। এখন তোমাদের গল্পটা ভালো লাগলে তবেই আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে ধরে নেব। গল্পটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আজকের গল্প পাঠে বীণাপাণি চরিত্রে স্বাগতা, সুরেশ ও গল্পকথকের চরিত্রে আমি নয়নাংশু, এডিটিং প্রিয়াঙ্কা ও অন্তরা চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের আমাদের পর্বের গল্পের আসর। নেহাত যে ভাতের অভাব ঘটিয়াছিল এমন নয়, তবু বেকারত্বের যন্ত্রণা দুঃসহ হইয়া উঠিবার পূর্বেই উপার্জনের চেষ্টায় একদিন মগের মুলুকে আসিয়া হাজির হইলাম। বলা বাহুল্য, আমার এই বীরত্বব্যঞ্জক প্রচেষ্টায় বাড়িতে কাহারও তিলমাত্র সহানুভূতি ছিল না। একে তো মায়ের কোলে ছেলে হইয়া জন্মানোর অপরাধে চিরকাল সকলে আমার বয়সটাকে হাসিয়া উড়ায়, আজ পর্যন্ত সাবালক বলিয়া স্বীকার করে না। তাহার ওপর একেবারে মুলুক ছাড়া হওয়া, সম্মতি থাকার কথা নয়। আমি কিন্তু উপার্জনের জন্য যত না হোক নিজের নাবালকত্ব ঘুচানোর জন্যই বদ্ধপরিকর হইয়া উঠিয়াছিলাম। বন্ধু সুরেশ থাকে বর্মায়, বেশি দিনের কথা নয়, মাত্র বছর দুই আগে বাণিজ্য বসতি লক্ষ্মীর অনুপ্রেরণা লইয়া আসিয়াছিল। ঈশ্বর জানেন কি করে, চিঠিপত্রের আছে মনে হয় যেন লাল হইতে শুরু করিয়াছে। লুকাইয়া তাহাকেই অনুরোধ করিয়াছিলাম আমার আখেরের চিন্তা করিতে। সে ঢালা হুকুম দিয়াছে, চলে আয়, যা হয় একটা হবেই। অতএব কোনো বাধা আমি মানি না, গোছের মনোভাব লইয়া জাহাজে চড়িয়া বসিলাম। মার অশ্রু সজল অভিযোগ, দাদাদের অভিমান ব্যঞ্জক গম্ভীর মুখ এবং বৌদিদের সস্নেহ অনুনয় অগ্রাহ্য করিয়াও অটল ছিলাম। টলিলাম জাহাজে উঠিয়া। প্রথমে মাথা টলিল, তারপর পা, অতঃপর সর্বাঙ্গ, এবং অঙ্গের সঙ্গে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে হৃদয়, সেও রীতিমতো টলিতে লাগিল। প্রথমে ভাবিলাম কাজটা ভালো হইল কি, পরে ভাবিলাম কাজটা ভালো হয় নাই, শেষ পর্যন্ত ভাবিলাম কাজটা গহীর্ত হইয়াছে। মিথ্যা বলিব না, ফেরত ডাকি ফিরিয়া আসিব এমন সাধু সংকল্পেরও উদয় হইয়াছিল। তবে কথায় বলে জলে পড়া, সেই জলে পড়া অবস্থায় মনের ভাব যতদূর শোচনীয় হইয়া উঠিয়াছিল, ডাঙায় পা ফেলিতে তার অনেকটা গেল। সঙ্গে সঙ্গে সুরেশের হাস্যোজ্জ্বল মুখ চোখে পড়ায় সমুদ্র পীড়ার গভীর পীড়া ভুলিয়া মুখে হাসি ফুটিল। কিরে, আমার ডাইনা খাওয়ার চড়া কেন? সুরেশ সবিস্ময়ে প্রশ্ন করে। খুব বুঝি ভুগেছিস সি সিকনেসে? আর বলিস কেন, 5 দিন জ্বর নেই পেটে। তুই এসেছিস তাহলে? এমন ভাবনা হয়েছিল। আসবো না মানে? কথার ভূমিকাস্বরূপ চিরপরিচিত থাপ্পড়টির যথাযোগ্য ব্যবহার করিয়া সুরেশ উত্তর দেয়, জয়ন্ত থেকেও আসবো না?
মরে গেলে প্রেতাত্মা হয়েও আসতাম তোকে রিসিভ করতে। ঈশ্বরকে ধন্যবাদ যে ততদূর করতে হলো না তোমায়। এখন দেখো আমার জিনিসপত্রগুলো। সব ঠিক হয়ে যাবে, তার জন্য ভাবনা নেই। তোর অনারে কাজে গেলাম না আজ। আয় দেখি। দেখিলাম সুরেশ ইতিমধ্যে বেশ লায়ক হইয়া উঠিয়াছে। না হইবে কেন? মায়ের কোলে ছেলে তো নয়। বাসায় যাইবার পথেই সুরেশ জানাইল, এসে পড়েছিস, ভালোই হয়েছে। আমাদের বড় সাহেবের আলাপি একটা সাহেব, বার্মিজ সাহেব অবশ্য, খোঁজ করছিল একটা লোকের। ইনশিওর অফিস। মাইনেটা বোধহয় খুব খারাপ নয়। কাল একবার ইন্টারভিউ দিয়ে না। আসিতে আসিতে যাই হোক একটা চাকরির বার্তা পাইয়া মনটা কিঞ্চিত খুশি হইয়া উঠিল। জ্ঞাতব্য বিষয় 2-4টা জানিয়া লইতে লইতে বলি, তুই সঙ্গে যাবি তো? আমি? আমার কি করে যাওয়া সম্ভব হয়? আজ কামাই করলাম। কেন, ভয় খাচ্ছিস নাকি? তুই দেখছি সেই রকম নার্ভাস আছিস এখনো। কিচ্ছু ভাববার নেই। এখান থেকে বড় সাহেব ফোন করবে এখন। সব ঠিক হয়ে যাবে। বিকেলের দিকে যাস বরং। কাজের ভিড় কম থাকে, কথাবার্তায় সুবিধা করতে পারবি। সার্টিফিকেটগুলো এনেছিস তো? হ্যাঁ, জায়গাটা একটু ঘিঞ্জিগোচের বটে। তাছাড়া পথঘাট তো অজানা। আমি বলি কি, একটা ট্যাক্সি নিস। ঠিকানা বলে দিলে ঠিক পৌঁছে দেবে। বুকে বল আনো নজওয়ান। পেটেন্ট থাপ্পড়ের জোরে সুরেশ আমায় চাঙ্গা করিয়া তোলে। পরদিন সুরেশের উপদেশ ও বরাভয় সম্বল করিয়া বাহির হই। মংফু টুংফু কি গ্যাংকো, ঈশ্বর জানেন কাহার উদ্দেশ্যে। একেই তো অজানায় আমার বড় ভয়। তার ওপর সারাদিন মেঘ করিয়া থাকার দরুন মনটাও যেন ভারাক্রান্ত হইয়া উঠিয়াছিল। জায়গাটা সুরেশ নিতান্ত বিনয় করিয়া একটু ঘিঞ্জি গোছের বলিয়াছে। একটু নয়, যৎপর নাস্তি। রাজরাস্তা বলিতে সরল একটা পথ নাই। মনে হয় যে যেখানে পাইয়াছে যথেচ্ছভাবে দোকান গাড়িয়া বসিয়া আছে। রাস্তায় তাহাদের মর্যাদা রাখিতে ঘুরিয়া বাকিয়া যেন তেন প্রকারেণ নিজের একটু স্থান সংগ্রহ করিয়া লইয়াছে। সেই সংকীর্ণ গলি সংকীর্ণতর হইবার মুখে একটা মোড়ের মাথায় গাড়ি থামাইয়া চালক মহাপ্রভু সসম্ভ্রমে জানাইলেন, গাড়ির আর অগ্রসর হইবার ক্ষমতা নাই, অতএব নাবা দরকার। বেশি হাঁটিতে হইবে না। ডানহাতি গলিটা পার হইয়া বাহাতি আরেকটা ধরিলেই খানচারেক বাড়ির পরেই দোতলা বাড়ি। কাঠের সিঁড়ি দিয়া শটান উপরে উঠিয়া গেলেই গন্তব্যস্থান মিলিবে। লোকটা ইংরেজি জানে, ভদ্রগোছের চেহারা। ভাড়া মিটাইয়া দিয়াও তাহাকে সেখানেই অপেক্ষা করিতে অনুরোধ করিয়া দুরু দুরু হৃদয় অগ্রসর হইলাম। কি জানি বাবা, গাড়িটা ছাড়িয়া দিলে ফিরিতে পারিব কি না। পরবর্তী ঘটনার বিশদ বর্ণনা নিষ্প্রয়োজন। এইটুকু বলিলেই বোধ করি যথেষ্ট হইবে যে নিজে নিজেই স্বীকার করিলাম যে সাবালক হইতে এখনও অনেক বিলম্ব আছে আমার। পূর্ব, দক্ষিণ, ঈশান, নৈঋত কোনো পথেই অভীষ্ট স্থান খুঁজিয়া পাই নাই শেষ পর্যন্ত। একই পথে 5 বার ঘোরাঘুরি করিয়া অন্যের সন্দেহভাজন হইবার ভয়ে পূর্ব পরিচিত মোড়ে ফিরিয়া আসিলাম। দেখি ট্যাক্সির কোনো চিহ্ন নাই। কোথায় গেল সেই জানে। অনির্দিষ্টকালের জন্য থাকিবেই বা কেন সেটার মনে পড়িল না। তবে এটা যে সেই মোড়টাই কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকিয়া গেল। সব দোকানগুলাই এক ধরনের, সব মুখগুলাই এক ছাঁচের। ঠিক এই সময় সারাদিনের বর্ষণমুখ আকাশ বর্ষণমুখর হইয়া উঠিল। কথাটা শুনিতে কবিত্বের মতো, কিন্তু সত্য বলিতে কি, আসলে মনের অবস্থা যা দাঁড়াইল তাহাকে ঠিক কবিত্বের কোঠায় ফেলা চলে না। কোনো রকমে মাথা বাঁচাইয়া একটা জুতার দোকানে শেডের নিচে দাঁড়াইলাম। বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই।
পরন্তবেলা মেঘের ছুতায় অসময়ে নোটিশ দিয়া গেল। কাজেই সন্ধ্যাদেবী আসিয়া চার্জ বুঝিয়া লইলেন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিজিতেই লাগিলাম। দোকানদারটার সঙ্গে একটু ইংরেজিতে আলাপ জমাইতে চেষ্টা করিয়া ব্যর্থ হই। লোকটা নিরেট ব্রহ্ম। পাশেই একটা রুমালের দোকান হইতে ওয়ালা নয়, ওয়ালি বোধ হয় আমার দুরবস্থায় দয়াপরবশ হইয়া ভেতরে গিয়া বসিতে অনুরোধ জানাইতেছিল। ভাষা না বুঝিলেও ভাবে বুঝি। কিন্তু মার স্বনির্বন্ধ সাবধানবাণী মনে পড়িল। কাজেই সবিনয় তার আহ্বান প্রত্যাখ্যান করিয়া ভিজিতেই থাকি। একেই বলে সুখে থাকিতে ভূতের কিল খাওয়া। কি এত প্রয়োজন পড়িয়াছিল সুখের কলিকাতা ছাড়িয়া এই ভাগাড়ে আসিয়া মরিতে? ভদ্রলোকের জায়গা নাকি? সুরেশ চিরকেলে ডাকাবুকো, ওর এসব হতচ্ছাড়া জায়গা পোষায়। কিন্তু আমার নমস্কার বাবা, আপাত দৃষ্টিতে এই জলে জলময় নোংরা ঘিঞ্জি পাড়াটাকেই সারা ব্রহ্মদেশের প্রতীক বলিয়া মনে হয়। বৃষ্টি যখন ধরিল তখন রীতিমতো অন্ধকার। অনেক অনুসন্ধানে একখানা অশ্বযান সংগ্রহ করিয়া চড়িয়া বসি। গাড়োয়ানটার মুখে দু একটা বোধগম্য হিন্দি শুনিয়া ধরে প্রাণ আসিল। সুরেশের ঠিকানাটা বুঝাইয়া দিয়া নিশ্চিন্ত চিত্তে গাড়ির জানলা বন্ধ করিয়া গুছিয়া বসিলাম। তখনও টিপি টিপি বৃষ্টির বিরাম নাই। ভিজে পোশাকের ওপর জলো হাওয়া লাগায় দস্তুর মতো শীত করিতেছিল। গাড়ি চলিতেছে, আমি ঢুলিতেছি। পথ ফুরাইবার লক্ষণ মাত্র নাই। প্রথমে ভাবি হাজার হোক ঘোড়ার গাড়ি, 40 মাইল স্পিড আশা করাই অন্যায়। ন্যায্য সময়ে পৌঁছাইয়া দিবেই। গাড়োয়ানি করিয়া খায়, ঠিকানা দিলে পথ চিনিবে না? হায় মূঢ় হৃদয়, কি ভুলই করিয়াছি। এই বিশাল জগতে কোটি কোটি লোক পথভ্রান্ত হইয়া ঘুরিয়া মরিতেছে, আর এ তো তুচ্ছ একটা ঘোড়ার গাড়ির গাড়োয়ান। ভুল যখন ভাঙিল তখন রাত্রি 10টা। হঠাৎ চমক ভাঙা হইয়া মনে হইল সারা রাত বুঝি চলিতেছি। হয়তোবা ব্রহ্মদেশ হইতে বঙ্গদেশেই আসিয়া পড়িলাম। অগত্যা গাড়ির জানালা খুলিয়া তারস্বরে চেঁচাই, এই দাঁড়াও, এখানে দাঁড়াও। বুদ্ধিমান মহাপুরুষটি আমায় হয়তো মাতাল ঠাউরাইয়া যথেচ্ছ চড়িয়া বেড়াইতেছিল। সাড়া পাইয়া গাড়ি থামাইল এবং নামিয়া ভাড়া চাহিল। বলা নিষ্প্রয়োজন, সুরেশের বাড়ির চিহ্নমাত্র সেখানে নাই। কাতর আমি দিন ভাষায় করুণ ভঙ্গিতে বারবার নিজের গন্তব্যস্থানের বিষয়ে প্রশ্ন করি। উত্তরে হতভাগা যা জানাইল তাহার তাৎপর্য এই, ভুলক্রমে উল্টো পথে আসা হইয়া গিয়াছে। অতএব এই রাত্রে, এই দুর্যোগের রাত্রে ফিরিয়া সে পথ খুঁজিয়া বাহির করা অসম্ভব। অসঙ্গত বলিলেও নাকি অন্যায় হয় না। ঘোড়া রীতিমতো টায়ার্ড হইয়া পড়িয়াছে। কাজেই সে বাধ্য হইয়া আমাকে এই অনাথ অবস্থায় ফেলিয়া রাখিয়া নিজের আস্তানায় যাইতে চায়। শুধু তার আগে চায় তাহার প্রাপ্য ভাড়া, নগদ 3 টাকা 12 আনা মাত্র। সেই অবর্ণনীয় মানসিক অবস্থাতেও ধৈর্য অবলম্বন করি, চুপ করিয়া থাকি। গালাগাল দিয়া গাত্রদাহ মিটাইব সে সাহস নাই। সরু গলি ঝাপসা মিটমিটে আলোয় সেই বাঘমুখ মগ গুন্ডাটার পানে চাইয়া আত্মাপুরুষ খাঁচাচারা হইবার জোগাড়। গালমন্দ তো দূরের কথা, আহাম্মুকির ওপর আহাম্মুকি। পকেটে বাড়তি কতকগুলো টাকা। খরচে সুবিধা করিতে গোটা 25টা 1 টাকার নোটে চেঞ্জ করিয়া লইয়াছিলাম। সেটা পকেটেই রহিয়া গিয়াছে। যদিও কোটের ইনসাইড পকেটে লুকানো আছে, তবু ভরসা বলিতে কিছুই নাই। লোকটা যদি একবার আমার হাতটা চাপিয়া ধরে, টাকা তো টাকা, হাতে বাঁধা ঘড়িটা হইতে চোখের চশমাখানা পর্যন্ত খুলিয়া উহার অপর হাতে তুলিয়া দিব, নিজের সম্বন্ধে বিশ্বাস রাখি। অতএব তাহা বোকামির জন্য কৈফিয়ত চাহিবার পরিবর্তে নিজের বোকামির খেসারত ধরিয়া দিই। পার্স খুলিয়া নগদ করকরে আস্ত টাকাই 4টে দিই। 4 আনা কাটিয়া লইবার কথা মুখেও আনি না। গুন্ডাকৃতি হইলেও বোধহয় নেহাত গুন্ডা নয় লোকটা।
আমার বদান্যতায় খুশি হইল। বাঘমুখে নেকড়ের হাসি হাসিয়া দিব্য আপ্যায়িতের ভঙ্গিতে স্যালাম ঠুকিয়া জানাইল, ভাবনার কারণ কিছুই নাই। যৎসামান্য মূল্যের বিনিময়ে রাত্রিটুকুর মতো আশ্রয় এখানেই নাকি বিস্তর মেলে, চাই কি আহারও জুটিতে পারে। অনির্দিষ্টভাবে একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া লোকটা খোশ মেজাজে গাড়ি হাঁকাইয়া দিল। মিথ্যা বলিব না, চারদিকে চাইয়া হঠাৎ মনে হইল সারা পৃথিবী কেবলমাত্র সরিষার ক্ষেতে পরিণত হইয়াছে। নোংরা অপরিসর গলি, দুধারে ইতর বস্তি, বাঁকাচোরা জোড়াতালি দেওয়া কুশ্রী ঘরগুলা যেন গায়ের ওপর আসিয়া পড়িতে চায়। গাড়ি ইহার ভিতর আসিল কেমন করিয়া, এই এক আশ্চর্য ব্যাপার। এখন উপায়? ও তো বলিয়া গেল রাত্রির মতো আহারও আশ্রয় মেলে। কোথায় সে? কেমন আশ্রয়? নিশ্চয়ই হোটেল, সস্তার হোটেল। আহার চুলায় যাক, আশ্রয় একটা অবশ্যই চাই। এই তো আবার বৃষ্টি নামিল। সারা রাত দাঁড়াইয়া কিন্তু আর ভেজা চলে না। তবে হ্যাঁ, তেমন সন্দেহজনকভাবে পথের কোণে দাঁড়াইয়া থাকিলে রীতিমতো আশ্রয় মিলিয়া যাওয়াও বিচিত্র নয়। রাজার অতিথিশালা, সরকারি আশ্রয়, কিন্তু আপাতত তাহাতে তেমন উৎসাহ বোধ করি না। যা থাকে কপালে, গোছভাবে সামনের পথ ধরিয়া অগ্রসর হইতে থাকি। দুর্যোগের রাত, তাই ইতিমধ্যেই পাড়াটা নিঝুম মরিয়া গিয়াছে। ঘরে ঘরে দুয়ার বন্ধ। আমি মনে মনে কল্পনা করি, আমি একাই মধ্যরাত্রির নিস্তব্ধ অন্ধকারে গা ঢাকা দিয়া একটা কুৎসিত পল্লীর গোপন পথে বেড়াইতেছি। অসম্ভব ব্যাপার ঘটিতে পারে সহজে, কল্পনা করাই শক্ত। কিন্তু এই অনির্দিষ্ট যাত্রার সমাপ্তি ঘটে। সাহস অনুভব করি। পথ অনির্দিষ্ট হইতে পারে, অসীম নয়। বিনা নোটিসে এক জায়গায় থামিয়া বসিয়াছে। ব্লাইন্ড গলি। হতভাগা গাড়োয়ানটা যে ইচ্ছা করিয়াই এখানে ছাড়িয়া দিয়া গিয়াছে, সে বিষয়ে আর তিলমাত্র সন্দেহ রহিল না। ভূতগ্রস্তের মতো আবার উল্টা মুখ ধরিয়া হনহন করিয়া চলিতে শুরু করিয়াছি। সহসা পিছনে নিজের কানকে বিশ্বাস হয় না। পরিষ্কার বাংলায় প্রশ্ন হয়, আপনি কি বাঙালি? কণ্ঠস্বর মধুর কিনা তলাইয়া দেখি নাই, কিন্তু পথভ্রান্ত নবকুমারের কানে, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? এর চাইতে বেশি মধু বর্ষণ করিয়াছিল কি? চমকিয়া ফিরিয়া চাইতেই যেন ধাক্কা খাইলাম। অথচ এছাড়া এর চাইতে ভালো কি আশা করিবার ছিল এই পারিপার্শ্বিকতার মধ্যে? তবে হ্যাঁ, সত্যই আশা করিবার মতো নয়। বাঙালির মেয়ে সমুদ্র ডিঙাইয়া এই শত শত মাইল দূরে আসিয়া চোখে কাজল আর মুখে খড়ি মাখিয়া কুৎসিত জীবনযাপন করিতেছে। এ দৃশ্য যে কতটা অসহ্য সে বোধ করি চোখে না দেখিলে বোধগম্য হয় না। বয়স হয়তো বেশি নয়, বা হয়তো বেশি, মুখ দেখিয়া সহসা অনুমান করা শক্ত। লালিত্যবর্জিত মুখে অনেক অনাচারের ছাপ সুস্পষ্ট। একটা মোমবাতি উঁচু করিয়া ধরিয়া দরজা খুলিয়া বাইরে আসিয়া দাঁড়াইয়াছে। গাটা কেমন ঘিন ঘিন করিয়া ওঠে। তবু বাংলা কথার মোহ, আর এই বিশ্রী বেঘর বেপট অবস্থা। নিতান্ত তাচ্ছিল্যের স্বরেই প্রশ্ন করি, এখানে হোটেল আছে কোথাও? হোটেল? কেমন বিমূঢ়ভাবে উত্তর করে, হোটেল এখানে তো নেই, খানিক দূরে আছে। কিন্তু সেখানে কি আপনি থাকতে পারবেন? ভদ্রলোক, বাঙালি। উপায় কি? রাস্তায় দাঁড়িয়ে তো সারা রাত কাটাতে পারি না। আবার তো জোরে বৃষ্টি আসছে। যে রকম বীরবিক্রমে কথাটা উচ্চারণ করি, যেন আমার এই নিরতিশয় দুরবস্থা এবং আসন্ন বৃষ্টির জন্য সম্পূর্ণ দায়ী সেই। সে কিন্তু নিজের দোষ স্বীকার করিয়া লয় যেন। কুণ্ঠিত ব্যাকুল ভঙ্গিতে বলে, সত্যি বড্ড বৃষ্টি আসছে যে। কি হবে বলুন তো? সে তো ঠিক হোটেল নয়,
বরং ভাটিখানা বলতে পারেন। খালি মাতাল, গুন্ডা আর ছোট লোকের আড্ডা। গেলে হয়তো বিপদে পড়ে যাবেন। হয়তো কেন, নিশ্চয়ই। বিরক্তভাবে বলি, এই বা কি সম্পদে পড়েছি? দুর্ভোগ যখন রয়েছে কপালে। তাই তো। কিন্তু আপনি আপনি এইদিকে এই সময় কেনই বা এলেন? ইচ্ছে করে মোটেই আসেনি। হতভাগা গারোয়ানটা পথ ভুল করে এখানে ছেড়ে দিয়ে চলে গেল। রাস্তা ফাস্তা কিছুই চিনি না, সবে কাল নেমেছি জাহাজ থেকে। কাল এসেছেন? কলকাতা থেকে? বাতির আলোয় ওর খড়িমাখা পাঙ্গাস মুখখানা যেন উজ্জ্বল দেখায় হঠাৎ। হ্যাঁ, বিরক্তভাব বজায় রাখিয়াই উত্তর দিই। দাঁড়াইয়া ইহার সঙ্গে কথা কইতেছি মনে করিতেই প্রেস্টিজে রীতিমতো আঘাত লাগে। কলকাতায় কোথায়? কোন রাস্তায় বাড়ি আপনার? শ্যামবাজারের দিকে? কথাটা উচ্চারণ করে কেমন বোকা বোকা সরল মেয়ের মতো। রাগ করিবার কথা নয়, তবু এই গায়ে পড়া আলাপে গা জ্বালা করিয়া ওঠে। ভাবি যে পা চালাইয়া চলি, আর কথার উত্তর দিব না। কিন্তু মধুসূদন নাকি দর্পহারি। ঠিক এই সময় এমন মুষলধারে বৃষ্টি নামে যে চোখে কানে দেখিতে দেয় না। দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া সে ঘৃণ্য জীবটার পিছনে পিছনে তাহারই কোটরে গিয়া ঢুকি। হ্যাঁ, কোটর ছাড়া তাহার আর কোনো বিশেষণ নাই। ঘর বলিলে ঘর কথাটার অবমাননা করা হয়। জীবনে কোনো দিন, জীবনে কেন ক্ষণপূর্বেও কি ভাবিয়াছি এরকম আস্তনায় রাত্রি কাটানো তো দূরের কথা, পা দিব? মেয়েটা হয়তো তা বোঝে, আমি যে ভদ্রলোক এবং ওর ঘরটা যে নিতান্তই ভদ্রলোকের অনুপযুক্ত সে জ্ঞানটা ওর আছে। অথচ এই দূর নির্বাসনে অপ্রত্যাশিতভাবে বাঙালিকে, কলকাতার লোককে কাছে পাইয়া যেন হাতে চাঁদ পায়। কোথায় বসাইবে, কি করিবে ভাবিয়া দিশাহারা হইয়া ওঠে। খাতির জিনিসটার এমনই গুণ অতি বিরূপচিত্তকেও ঈষৎ নরম করিয়া আনে। কাজেই অপেক্ষাকৃত ভদ্রভাবে বলি, থাক থাক, ব্যস্ত হতে হবে না, এই যে এই চেয়ারটায় বসছি। গৌরব করিয়া অথবা অন্য নামের অভাবে চেয়ারই বলি। হয়তো একসময় ছিলও তাই, এখন টুল বলিলেও অন্যায় হয় না। তাহার ওপরেই বসি। তাছাড়া আছেই বা কি ঘরে? আসবাবের মধ্যে তো এই ময়ূর সিংহাসন আর 3 পদ বিশিষ্ট একখানি চৌকি, যাহার চতুর্থ চরণে স্থান অধিকার করিয়াছে একটা উপুর করা প্যাকিং কেস। চৌকির ওপর বিছানা পাতা, তাকাইলে ঘৃণা হয়, যেমন ময়লা তেমনি ছেঁড়া। মেয়েটা শরীরে সাধারণ জ্ঞান কিছু আছে। আমার দৃষ্টি অনুসরণ করিয়া তাড়াতাড়ি সেই দৃষ্টিকটু জিনিসটাকে গুটাইয়া চৌকির পেছনে ফেলিয়া দেয়। চৌকির তলা হইতে টানিয়া বাইর করে একখানা ক্যাম্প চেয়ার। ধুলায় ভর্তি হইলেও জিনিসটা আস্ত। আঁচল দিয়া ধুলা ঝাড়িয়া সেটা পাতিয়া বসিতে অনুরোধ করে। ওরই যেন মাথা ব্যথা, এইভাবেই গিয়া বসি। অথচ না বসিয়া উপায় ছিল না, পিঠ যেন ভাঙিয়া পড়িতেছে। একে গত কদিনের সৌঞ্জপীড়া দুর্বলতা, তাহার ওপর এই দুর্ভোগ। মেয়েটা নিরুপায় ম্লান মুখে প্রশ্ন করে, আপনার তো খাবার দরকার ছিল। এখানে খাওয়া? ভাবতেই গা কেমন করিয়া আসে। তাড়াতাড়ি বলি, না না, খাবার দরকার কিছুমাত্র নেই। থাকলেই বা কী করতাম? কণ্ঠস্বরে করুণ একটা হতাশ ভাব ফুটিয়া ওঠে। এখানে এক গ্লাস জল খাবারও প্রবৃত্তি হবে না আপনার, কোনো ভদ্রলোকেরই হবে না। হঠাৎ একটু করুণার সঞ্চার হয়। আহা বেচারা, নাভি আছে বটে, জাহান্নামের তলায় তলাইয়া গিয়াছে, তবু কতখানি নাভি আছে সে জ্ঞানটা এখনো হারায় নাই। একটু লঘুভাবে বলি, ভিজে পোশাক গায়ে দিয়ে শীতে কাঁপতে কাঁপতে জলের দরকার কিন্তু সত্যিই হয় না। ও মলিনভাবে একটু হাসে। কিন্তু চা পেলে তো ভালো হতো। কোনো ভালো জায়গায় যদি উঠতেন, ভিজে পোশাকও বদলাতে পেতেন, গরম খাবারও খেতে পেতেন।
কি আর করা যাবে, ভাগ্যে নেই যখন, বলিয়া হাসি। অগত্যাই একটু হাসিতে হয়। বাতিটা আমারই মুখের সামনে বসানো আছে। ওর মুখটা অন্ধকারে অস্পষ্ট। মুখের সেই কুশ্রী লালিত্যহীনতা, খড়ি কাজলের বিকৃতি কিছুই আর চোখে পড়ে না। হয়তো কথা কওয়া সহজ হইয়া আসে সেই জন্যই। নিতান্ত চুপ করিয়া বসিয়া থাকাই বা কেমন লাগে। ঘুম আসিবে না, আসা সম্ভব নয়। সারা রাত্রি এই অদ্ভুত অস্বস্তিকর অবস্থায় প্রায়ন্ধকার ঘরে এক অস্পষ্ট নারীমূর্তির মুখোমুখি বসিয়া থাকাই বা সম্ভব কেমন করিয়া চুপচাপ। কথা কওয়াই সহজ বরং। অরুচিকর হইলেও অশান্তিকর নয়, মন্দের ভালো। নিজেই কথা পারি, আমি যে বাঙালি জানলে কি করে? কথা শুনে কথা শুনে অবাক হইতে হয়। কথা আবার কখন কইলাম? কার সঙ্গে? নিজের সঙ্গেই। সেই যে যখন পথ বন্ধ থেকে ফিরলেন, বললেন কি সর্বনাশ। অসম্ভব নয়, অজ্ঞাতসারেই বলিয়া থাকিব। বলি, রাস্তায় দাঁড়িয়েছিলে নাকি? রাস্তায় নয়, জানালায়। এমনি দাঁড়িয়েছিলাম, বৃষ্টি দেখছিলাম। দেখলাম আপনি যাচ্ছেন। এ পাড়ায় এরকম স্যুট পরা ভালো ভদ্রলোকের তো আনাগোনা বিশেষ দেখি না। বর্মিগুন্ডা আর মুসলমান খালাসির আড্ডা। কৌতূহল হলো, বাতি জেলে দরজাটা খুলেছি। দেখি আপনি ফিরে আসছেন তাড়াতাড়ি। থাকতে পারলাম না, ডেকে ফেললাম। আপনার গলা শুনে, বাংলার কথা শুনে ইচ্ছে হলো পুজো করি। হাসিয়া ফেলি। কেন? বাংলা কথার এত দুর্ভিক্ষ নাকি? বাঙালি তো এখানে অজস্র আছে। আছে তো, কিন্তু এদিকে আসবে কেন তারা? মানুষ কি আসে এখানে? পিশাচপুরী। কারা আসে জানেন? শয়তান আর রাক্ষসের দল, নরকের কীট আর আমাদের মতো আস্তাকুড়ের আবর্জনা। ওর উত্তেজিত কণ্ঠস্বর শেষের দিকটা হতাশায় ভাঙিয়া পড়ে। কেমন যেন একটু মমতা জন্মায় মেয়েটার ওপর। ঈষৎ কোমল সুরে প্রশ্ন করি, তা তুমি এখানে আছো কেন? এত দূরে এসে পড়লেই বা কী করে? সে অনেক ইতিহাস, শুনলে হয়তো আপনি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবেন। আজ 7 বছর ধরে যে নরক যন্ত্রণা ভোগ করছি, তা মনে করলে নিজেই শিউরে উঠি। আশ্চর্য হয়ে যাই যে এত লাঞ্ছনাতেও বেঁচে আছি কি করে। তবু বেঁচেও রয়েছি। আশা হয় হয়তো আবার কখনো মানুষের মতো করে বাঁচব। এই হীন জঘন্য জীবনই যে আমার একমাত্র জীবন, আমি এখনও ভাবতে পারিনি। আহা বেচারা, হয়তো ভালো ঘরেরই মেয়ে ছিল। কে জানে কি ওর ইতিহাস। শ্যামবাজারে তোমার কেউ আছে বুঝি? প্রশ্ন করি। কেউ? সব সব সবাই আছে আমার সেখানে। আমাদেরই বাড়িতে। দেখেননি আপনি? বাজারের দিকে যেতে ডান হাতি গোলাপি রঙের বাড়ি, পাশের দিকে দেওয়াল একটু একটু শ্যাওলা পড়া, রংচটা সবুজ জানলা দরজা। মেরামত করা আর হয়ে ওঠে না। দেখেছেন তো সে বাড়ি? সারা কলিকাতা শহরে নিত্যপথের দুই ধারে ওরকম বাড়ি অসংখ্য আছে, অজস্র দেখিয়াছি। আলাদা করিয়া মনে রাখার কথা নয়। তবু ওর আগ্রহ ব্যাকুল ভাবটা দমাইতে ইচ্ছা হয় না। অল্প চিন্তার ভান করিয়া বলি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে যেন। দেওয়ালের বালিটালিও কত খসে গেছে, শ্যাওলা তো বিলক্ষণ। ঠিক ঠিক ধরেছেন আপনি। উৎসাহে আর উত্তেজনায় ওর গলার স্বর যেন বুঝিয়া আসে। সেই বাড়ি, হ্যাঁ। খারাপ হয়ে তো যাবেই আরও। তারপর থেকে 7 বছর হয়ে গেল। বাবার কি আর বাড়ি মেরামত করবার শখ আছে? মুখে চুনকালি পড়ে গেছে যে। ওহ, আমারই জন্যে। অপেক্ষাকৃত কঠিন সুরে প্রশ্ন করি, যাতে চুনকালি পড়ে এমন কাজ করেছিলে কেন? নিয়তি আমার। বয়স ছিল কম, বুদ্ধি বিবেচনা আরও কম। চৌকাটে বাইরে পা দেওয়া মানেই যে আগুনে ঝাঁপ দেওয়া, এ যদি জানতাম তখন। গভীর একটা নিঃশ্বাস
ঘরের রুদ্ধ বাতাসকে আরও মন্থর করিয়া তোলে। নিস্তব্ধতা ভাঙে ওই আগে। আপনি রাগ করছেন, কিন্তু যদি শুনতেন আমার জীবনের কাহিনী বুঝতেন কত অসহায় আমরা। ভেবে দেখুন দেখিনি, মাত্র 15-16 বছরের একটি মেয়ে, জ্ঞান বুদ্ধিহীন, বিদ্যে যার স্কুলের 2nd ক্লাস পর্যন্ত। স্কুলে পড়েছিলে নাকি? কোন স্কুলে? বাধা দিয়া প্রশ্ন করি। পড়েছি বিনাপানি স্কুলে। আমার নিজের নামটাও আবার বিনাপানি ছিল। মেয়েরা এত খ্যাপা তো। আমার বড় ভাইজিটাও বিনাপানিতে পড়ে, ক্লাস 9-এ পড়ে। মনে পড়িতেই বিদ্বেষ বিমুখ চিত্ত অজ্ঞাতসারেই কেমন যেন স্নেহ কোমল হইয়া আসে। আন্তরিকতার সঙ্গেই প্রশ্ন করিয়া যাই, মমতার সঙ্গেই শুনিতে থাকি ওর উৎপীড়িত জীবনের শোচনীয় ইতিবৃত্ত। ক্ষুদিত বর্বরতার নৃশংস কাহিনী হয়তো এমনিই হয়, হামেশাই এমনিই ঘটে। এ কাহিনীতে মৌলিকত্ব কিছুই নাই, তবু বড় ভয়ঙ্কর, বড় করুণ। প্রচ্ছন্ন প্রেমের বেদনায় মধুর সৌন্দর্যের হৃদয় অম্লান ফুলের মতো পাতার অন্তরালে নিঃশব্দে ফুটিয়া থাকিতে পারিত, পশুর দুর্দান্ত লালসা তাহাকে ছিড়িয়া দিয়াছে ধূলিধূসর রাজপথে, টানিয়া লইয়া গিয়াছে কঙ্করাকীর্ণ কঠিন প্রান্তরে, ঠেলিয়া দিয়াছে কাটার জঙ্গলে। সেখানে কত সংগ্রাম, কত ঝড়। ঝড়ের ঝাপটে তুচ্ছ তৃণখণ্ড কোথা হইতে কোথায় উড়িয়া পড়ে, কে তাহার হিসাব রাখে? একদা যার নাম ছিল বিনাপানি, অতি সাধারণ এক গৃহস্থ ঘরের চারিখানি দেওয়ালের অন্তরালে কল্যাণী মূর্তিতে বেড়াইত, আজ আর তাহাকে মনে রাখিবার দায়িত্ব কাহারও নাই। জানিতে চাইলে হয়তো বলিবে, বিনাপানি বলিয়া কেহ ছিল না, বিনাপানি বলিয়া যে ছিল মরিয়াছে। পুরুষ মানুষ হইলেও ঘরের বাইরে যথার্থ পরিচয়টা কি, ছদ্মবেশী দুনিয়াখানার আসল চেহারা কত ভীষণ, সে সম্বন্ধে সত্যই কোনো বোধ ছিল না। মানুষের মুখে উপন্যাসের ঘটনা শুনিয়া অভিভূত হইয়া পড়ি। উপন্যাস বটে, কিন্তু অক্ষম লেখকের কুলিখিত উপন্যাস। আজ আর ফিরাইয়া লেখা চলে না, ফিরাইয়া দেওয়া যায় না ওকে। সুন্দর না হোক, সরল একটি জীবন, নিশ্চিন্ত জীবন। আগ্রহের সঙ্গে প্রশ্ন করি, তুমি পালাতে চেষ্টা করো না কেন? পালাতে কি ক্ষমতা আমার? এরা যদি জানতে পারে, কেটে টুকরো টুকরো করে ফেলবে না? এদের তো জানেন না আপনি, কথায় কথায় ছোড়া দেখিয়ে শাসায়, এতটুকু অবাধ্য হলে লোহা দিয়ে ছ্যাঁকা দেয়। মানুষের চেহারা নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায় পিশাচ, রাক্ষস, শয়তান, নরকের কীট। এখন যার অধীনে আছি আমি, বুড়ো চীনাম্যান একটা, ওরকম জঘন্য প্রকৃতির লোক পৃথিবীতে আর আছে কি না ঈশ্বরই বলতে পারেন। শুধু অর্ধেক দিন নেশায় বেহুশ হয়ে পড়ে থাকে, এই সুবিধে। একটা মগগুন্ডার কাছ থেকে 30 টাকা দিয়ে কিনে নিয়েছিল আমায়। সে লোকটাই কি কম সাংঘাতিক ছিল? 3টে খুন করেছিল সে। এই যে আপনি বসে আছেন, তাদের চোখে পড়লে আস্ত রাখতো? অজ্ঞাতসারে কাঁপিয়া উঠি, সভায় পিছনের অন্ধকার পানে তাকাই। কি জানি কেউ ছোড়া উঁচায় নাই তো? বিনাপানি আমার অবস্থা বুঝিয়ে অল্প হাসে, বলে, না, আজ আর ভয়ের কিছু নেই। আজ ওরা ডাকাতি করতে যাবে এক জায়গায়, কাল সন্ধ্যের আগে আসবে বলে মনে হয় না। আশ্বাসের কথা শুনিয়া হাতে পায়ে খিল ধরিয়া আসে। কি সব ভয়ঙ্কর কথাবার্তা! 2 হাত ব্যবধানের মধ্যে স্বচ্ছন্দে সহজ ভাষায় যাহার সঙ্গে গল্প করিতেছি, সেই মেয়ে ডাকাতের ঘর করে। ঘরের যাহারা বাসিন্দা হয়তো এই ঘরে বসিয়া ছোড়া সানাইয়াছে মানুষের বুকে বসাইতে। এই মুহূর্তে এ স্থান ত্যাগ করিবার জন্য ভিতরটা ছটফট করিয়া ওঠে। কিন্তু সকালের এখনো অনেক বাকি, তবু তো ঘরে আছি। পথে নামিবার সঙ্গে সঙ্গে কেহ একঘা লাঠি বসাইয়া দিবে কিনা তাহারই বা নিশ্চয়তা কি? হতাশভাবে বলি, তাহলে তোমার দেখছি কোনো আশাই নেই। ত্রস্তভাবে এদিক ওদিক চাইয়া বিনাপানি চুপি চুপি বলে বসে, চুপ চুপ, দেয়ালেরও কান আছে,
জানেন তো, আশা ছিল না, একটু হয়েছে। আপনার কাছে অবশ্য বাধা নেই। বাঙালি, ভদ্রলোক, একরকম বন্ধুই আমার। উপায়টা কি জানেন? স্কুলে যখন পড়তাম, সেলাই শেখাতেন মিশনারি মেম একজন, মিসেস উড। বিপন্ন মেয়েদের উদ্ধার করা বা তাদের সৎপথে চলবার সুযোগ করে দেওয়াই তার জীবনের ব্রত। অনেক চেষ্টায় তার ঠিকানা সংগ্রহ করে একটা চিঠি দিয়েছিলাম। সব কথা অবশ্য খুলে বলতে পারিনি, মানুষ পারেও না। বলেছি বিধবা, নিরাশ্রয়। তিনি আশ্রয় দিতে রাজি হয়েছেন। লিখেছেন তার কাছে পৌঁছাতে পারলেই আমার ভার নেবেন। তা পৌঁছাতে হলে চাই টাকা আর সুযোগ, পালাবার সুযোগ। মনে করেছি শেষ চেষ্টা একদিন করবই, প্রাণপণ করে করব। তা মরেই তো আছি একরকম। মনে করেছি সরে পড়ব, বাঁচি বাঁচব, মরি মরব। চিনে বুড়োকে জলের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে দিনের বেলা পালাতে হবে, বুঝলেন? রাত্রের বেলায় ধরা পড়ার সম্ভাবনা বেশি। এখানকার লোকগুলো নিশাচর কিনা। একবার যদি যেতে পারি মিসেস উডের আশ্রয়ে, নিশ্চিন্ত আশ্রয়। সেখানে অন্তত পুরুষ মানুষ নেই। পৃথিবীর বাইরেও যদি এমন কোনো দেশ থাকতো যেখানে পুরুষের মুখ দেখতে হয় না। ঈষৎ আহতভাবে বলি, সব পুরুষ মানুষই কি সমান? বেশিরভাগ। বিষাদ ম্লান কণ্ঠে উত্তর দেয় বিনা। আপনার মতো মহৎ আর কজন আছে বলুন? মহত্ব তো কত, বিনয় করিয়া বলি। আছে, আপনি বুঝবেন না। বয়সে বড় হলেও অনেক ছেলে মানুষ আছেন এখনো। সে যাক, কিন্তু একটু ঘুম হলো না আপনার? অসুখ করবে। হঠাৎ খেয়াল হয় সত্যই ভারী ঘুম পাইতেছে, কিন্তু ঘুমানো চলে না। তবে শুধু ক্লান্তি দূর করিতে চোখের পাতা দুইটা বুজিয়া চুপচাপ কিছুক্ষণ পড়িয়া থাকিলেও একটু আরাম পাওয়া যায়। কিন্তু একে কিছু সাহায্য করিতেই হয়। টাকা সঙ্গে যখন আছেও কিছু। একটু চুপ করিয়া বলি, যাবার জন্য টাকার কি করেছ? টাকা? হঠাৎ ও চৌকি হইতে উঠিয়া আমার একান্ত কাছে আসিয়া দাঁড়ায়। অস্বাভাবিক ভীতকণ্ঠে প্রায় ফিসফিস করিয়া বলে, আপনাকে যখন সবই বললাম তখন বলি, টাকার জোগাড় কতকটা হয়েছে। 2 আনা 1 আনা করে আস্তে আস্তে কিছু জমিয়ে ফেলেছি। বস্তির কারো কারো জামা টামা সেলাই করে দিয়ে, ছেঁড়া রিফু করে মাঝে মাঝে 2-4 পয়সা পাই। ওখানে একটা নুলো মেয়ে মানুষ আছে, কিচ্ছু করতে পারে না। তার রান্না করে দিয়ে আসি লুকিয়ে। সেও মাসে মাসে কিছু দেয়। তাছাড়া চিনেটা যেদিন মন ভালো থাকে। একটু ঢোক গিলিয়া চুপ করিয়া যায়। আবার কিছুক্ষণ পরে পূর্বকথার জেদ টানিয়া বলে, তবু এখনও আরও 5-7 টাকা হলে ভালো হয়। পরে যাবার মতো একটা ভদ্র কাপড় জামাও নেই। কিন্তু কদিনে যে হবে ভগবান জানেন। যদি একবার গুণাক্ষরও জানতে পারে ওরা টাকার কথা, ঠিক কেড়ে নেবে, খুন করে কেড়ে নেবে। এক একটা পয়সা আমার ভবিষ্যতের স্বপ্ন। এও তো তবু একরকম আছি। চিনেটা কি বলে জানেন? একটা খালাসির কাছে নাকি বেচে দেবে। জাহাজের খালাসি, চাট গেয়ে মুসলমান। কি ভয়ঙ্কর চেহারা! দেখলে আপনি পুরুষ মানুষ হয়তো তাও মূর্ছা যেতেন। এসেছিল একদিন, দরে বলল না। ওর হাতে পড়ে গেলে আর কোনো ভরসা দেখি না। আগেই যাতে পালাতে পারি, এই দিনরাত্রিরে প্রার্থনা। ভগবান কি মুখ তুলে চাইবেন না? যখন ভাবি
আবার কলকাতায় যেতে পাবো, ভদ্রলোকের মতো দিন কাটাতে পাবো, এত যন্ত্রণাও যেন সহ্য হয়ে আসে। স্বর্গের আশায় নরক যন্ত্রণা ভোলা আর কি। আচ্ছা, এততেও কি প্রায়শ্চিত্ত হয়নি আমার? উত্তর দিবার কথা খুঁজিয়া পাই নাই বলিয়াই চুপ করিয়া থাকিতে হয়। মনে মনে প্রতিজ্ঞা করি, বাকি টাকাটা আমিই রাখিয়া যাইব, কাছেই তো আছে। ওর ব্যাকুলতা ও আসন্ন বিপদের আশঙ্কা দেখিয়া মনে হয় এখনই এই দণ্ডেই যদি উহাকে এই ক্লেদাক্ত সংস্রব মুক্ত করিয়া লইয়া যাইতে পারিতাম। নিতান্তই অসম্ভব কি? মনকে প্রশ্ন করি, কিন্তু উত্তর পাই না। আমার নাবালকত্বই বিবেককে মুখ করিয়া রাখে। সাহস কোথায়? সমাজের ভয়, সুনামের ভয়, সংস্কারের ভয়, নামহীন অজানা ভয়। চোখ মিলিয়া চাইতেই দেখি রীতিমতো সূর্যালোক। মেঘমুক্ত আকাশ যেন গতরাত্রে সমস্ত দুর্যোগকে ব্যঙ্গ করিয়া নিঃশব্দে হাসিতেছে। হঠাৎ ভোরের দিকে ঘুমাইয়া পড়িয়াছিলাম। দিনের আলোয় চারিদিকে চাহিয়া ঘৃণায় সর্বশরীর সংকুচিত হইয়া আসে। ময়লা দুর্গন্ধ জামাকাপড়ের রাশি, ছেঁড়া জুতোর পাটি, ভাঙা সোড়াই, ফুটা এনামেলের গ্লাস, ধূমপানের সরঞ্জাম ইতস্তত ছড়ানো। মেঝের ধুলা যে কতদিন ঝাড়া হয় নাই ঈশ্বর জানেন। পোড়া দেশলাইয়ের কাঠি স্তূপ তাহার নীরব সাক্ষী। একটা ইতর ব্যক্তির রাত্রিবাসের চিহ্ন সম্বলিত এই কুৎসিত ঘরখানায় রাত্রি যাপন করিয়াছি। মনে করিতেই যেন বমি আসে। বিনা পানি ঘরে নাই, না বলিয়া চলিয়া যাওয়া যায় না। অথচ তিলার্ধ সময় এখানে দাঁড়াইয়া অপেক্ষা করিতে রুচি হয় না। অধৈর্যভাবে মিনিট দুই পাইচারি করি। ডাকবাড়ি বা সুবিধা কোথায়? কোথাও পাত্তা নাই। দূর ছাই, টাকাটা এইখানে রাখিয়া সরিয়া পড়ি। আসিলেই যাহাতে চোখে পড়ে এমনভাবে রাখিতে হইবে। গোটা 10 না আরও কিছু বেশি। ভিজা কোটটা খুলিয়া চেয়ারের পিঠে রাখিয়াছিলাম। তাড়াতাড়ি গায়ে দিয়া ভিতরের পকেটে হাত দিই। টাকা নাই। 25খানা নোট, একখানাও নাই, চিহ্ন মাত্রও নাই। অথচ পাশের পকেটে পার্সটি ঠিকই আছে। ইহাকেই বলে ধূর্তামি। সহজ, যাহাতে ধরা পড়িতে না হয়। প্রভাত সূর্যের নির্মল আলো যেন নিবিড় অন্ধকারে পরিণত হয়। মাথা ঝিমঝিম করে, মনে হয় পড়িয়া যাইব বুঝি। ভাবি, বিনা পানি মানুষ যে কত শয়তান হইতে পারে সে কথা শুধু গল্প করিয়াও ক্ষান্ত হও নাই, প্রকৃষ্ট উদাহরণও দেখাইলে। আর একবার নিজের নাবালকত্বে ধিক্কার দিই। কত সহজেই অভিভূত হইয়া পড়ি। 2টা করুণ কথা, 2 বিন্দু চোখের জল। অথচ আজীবন শুনিয়া আসিতেছি উহারা ছলনাময়ীর অভিনেত্রীর জাত। কিন্তু এমনি একটা বাজে মেয়ে অনায়াসে জিতিয়া যাইবে? টাকাটা এমন কিছু অগাধ নয়, পকেট মারা গেলে সইত। কিন্তু এ ক্ষতিটা যেন অসহ্য। না, টাকা আমি বাহির করিবই, করিতেই হইবে। দেখি চোরের ওপর বাটপাড়ি চলে কিনা। ঘৃণা বিসর্জন দিয়া ঘরের জিনিসপত্র ওলট পালট করিয়া খুঁজি। রাখিবে কোথায়? বাক্স পাক্স বালাই তো ঘরে নাই। অবিশ্বাস্য কথা সত্য হইলেও নাকি গোপন রাখাই রীতি। বিচক্ষণ ব্যক্তিদের তাই মত। তবুও না বলিয়া পারি না, হারানিধি ফিরিয়া পাইলাম। সহসা যেন দৈব নির্দেশেই চোখে পড়িয়া যায়। দেওয়ালের গায়ে মহাত্মা গান্ধীর একখানা ধূলিধূসরিত বিবর্ণ ছবি টানানো। তাহারই পেছনে পুরনো খবরের কাগজে মোড়া একটা ছোট্ট বান্ডিল উঁকি মারিতেছে। সন্দেহ থাকে না, পারিয়া লই। দ্বিধা করিবার আছেই বা কি? একটি একটি করিয়া গনিয়া লই। 25খানা নোট, 1 টাকার। না, একটা কম। বোধ করি এখনই খরচ করিতে লইয়া গিয়াছে।
এইবার আসিয়া বুঝিও হয়ে বিনা পানি, বুদ্ধি তোমার একচেটে সম্পত্তি নয়। বিনা বাক্যে চুলগুলা হাত চালাইয়া পাট করিয়া টুপিটা মাথায় চাপাই, ট্রাউজারের পা দুইটি টানিয়া চস্ত করি, রুমাল ঘষিয়া মুখের যতটা উন্নতি সাধন সম্ভব সারিয়া গম্ভীর চালে বাইর হইয়া পড়ি। ভগবানের কাছে একমাত্র কামনা যেন পরিচিত কাহারও চোখে পড়িতে না হয়, কিন্তু পড়িতে হয়। ক্ষণকাল পূর্বে যাহার পরিচয় পাইয়া স্তম্ভিত হইয়া গিয়াছিলাম, সে বিনা পানি চোখে। দুই হাতে দুইটা জল ভরা বালতি, কোন চুলা হইতে ভরিয়া আনিয়াছে কে জানে। আমাকে দেখিয়া রীতিমতো থতমত খাইয়া যায়। যাইবারই কথা, বলে, আপনি চলে যাচ্ছেন? মুখ ধোয়ার জন্য ভালো জল নিয়ে এলাম। যাক, যথেষ্ট হয়েছে। ব্যঙ্গহাসে ঠোঁট পাকাই। এরপর বোধহয় চায়ের লোভ দেখাবে, কিন্তু নিজেকে সবসময় অত চালাক ভাবতে নেই, বুঝলে বিনা পানি? হ্যাঁ, ভালো কথা, তোমাদের ঘরে রাত্রির কাটালে দাম দিতে হয় না। এই নাও। পার্স খুলিয়া দুইটি টাকা অবহেলা ভরে ফেলিয়া দিয়া গটগট করিয়া পথ চলিতে থাকি। পিছনে চাইবার প্রয়োজন অনুভব করি না। কোন পথ দিয়া কত পথ ঘুরিয়া কেমনভাবে যে সুরেশের বাড়ি পর্যন্ত আসিয়া পৌঁছাইলাম, স্মরণ করিবার ক্ষমতা নাই। শুধু মনে আছে মাথা যেন ছিঁড়িয়া পড়িতেছে, সর্বাঙ্গে দারুণ ব্যথা, বোধহয় জ্বর আসিতেছে। আশা বিচিত্র নয়, স্বাচ্ছন্দ্যে লালিত শরীর। সুরেশ বোধ করি আমারই প্রতীক্ষায় চিন্তিত মুখে ঘোরাঘুরি করিতেছিল। আমাকে পায়ে হাঁটিয়া সশরীরে আসিতে দেখিয়া বিদ্রুপ বিরক্তির স্বরে বলিয়া ওঠে, কী হে ছোকরা, রাস্তায় বেড়ানোটা আনার অভ্যাস ছিল নাকি? না এখানে এসে হঠাৎ? ব্যস্তভাবে বলি, ভেতরে চলো সুরেশ, বোধহয় জ্বর আসছে। জ্বর আসছে বলিস কি? চল চল। মুহূর্তে ওর মুখের চেহারার পরিবর্তন ঘটে। উদ্বিগ্ন স্বরে বলে, ব্যাপার কি বলতো? কাল সারা রাত ভোগান্তির অ্যাক্সেস, খুঁজে হয়রান, চেহারা দেখে যে ভয় করছে। হলো কি? বলছি ভাই সব, আগে জল খাবো এক গ্লাস। সত্য মিথ্যায় মিশাইয়া গত রাত্রের কতকটা বিবরণ দিই সুরেশকে। বিনা পানির কথা অবশেষে বাদ দিই, দিতেই হয়, মুখে আটকায়। সুরেশ আমার বিছানার ব্যবস্থা করিতে করিতে মৃদু হাস্যে বলে, ও হে বালক, মায়ের আঁচলটি ছেড়ে চলে আসা উচিত হয়নি তোমার। এই শহরে আজ 6 বছর কাটালাম, গুন্ডার টিকিও দেখলাম না। তুমি বাবা দেশে পা দিয়েছ আর তার কবলে পড়ে গেছো। হোপলেস। তাছাড়া এত কেয়ারলেস তুই, এতগুলো টাকা শুদ্ধ কোটটা আলনায় ফেলে রেখে চলে গেছিস। টাকা শুদ্ধ কোট? বিমূঢ়ভাবে চাইয়া থাকি। কি এখনো হুঁশ হচ্ছে না বাবুর? যাই ভাগ্যিস চাকরটা চোখে পড়েনি, 1 নম্বরের চোর ওটা, দেখে আবার সরিয়ে রাখি। এই নে। বিছানা উল্টাইয়া গদির তলা হইতে একগোছা নোট বাহির করিয়া আমার হাতে দেয় সুরেশ। 25 খানি নোট, 1 টাকার। খরচের সুবিধার জন্য কাল যেগুলো ভাঙাইয়া রাখিয়াছিলাম। এতক্ষণে খেয়ালে আসে, কাল বাহির হইবার আগে গত 2 দিনের ব্যবহৃত কোট বদলাইয়া একটা টাটকা ইস্ত্রি করা কোট গায়ে দিয়াছিলাম। নতুন সাহেব, নতুন চাকরি। সুরেশ আমার তদারকের জন্য ব্যস্ত হইয়া ওঠে। হইবে বই কি, ঘরবাড়ি ছাড়িয়া বিদেশ বিভুঁয়ে আসিয়া পড়িয়াছি। আসন্ন জ্বরের আচ্ছন্নতায় হঠাৎ একসময় মনে হয় অন্ধকার গহ্বরের মুখে দাঁড়াইয়া কাকে যেন ঠেলিয়া দিলাম। ভয়ার্ত একখানা মুখ, বিস্ময় বিস্ফারিত দৃষ্টি। মাথা তুলিয়া শ্বাস লইতে চেষ্টা করে, পারে না। তলাইয়া যাইতে থাকে, আরও নিচে, জাহান্নামের অতল তলায়, নিশ্চিন্ত মৃত্যুর মুখে। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী পর্বে
আমরা আরও একটা সুন্দর গল্প নিয়ে হাজির হব। তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, নিরাপদ থেকো। বিদায় বন্ধুরা।